নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলায় একটা প্রবাদ খুব প্রচলিত, জানেন, কাজের বেলায় কাজী, কাজ ফুরোলে পাজে। মূলত যারা সুবিধাবাদকে জীবনের মন্ত্র হিসাবে বেছে নেন তাদের জন্যই এই উক্তিটা। কিন্তু বাংলার রাজনীতিতে একজন বিশেষ মানুষ আছেন, তিনি এটাকে অক্ষরে অক্ষরে মেনে চলেন। কে তিনি আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন। হোল্ড ইউর ব্রেথ, আমি বলছি, তার কথাই বলবো। তার আগে বলি, আপনারা যেভাবে সহযোগিতা করছেন আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমার এই ভেঞ্চার 4.5 বছর হলো। 2021-এর 12ই জুলাই ছিল রথযাত্রা, সেদিনকে শুরু করেছিলাম। দেখতে দেখতে এতগুলো সময় পেরিয়ে এসেছি। প্রতিদিন ভিডিও আপলোড করেছি, আপনারা দেখেছেন, সমালোচনা করেছেন, প্রশংসা করেছেন, কমেন্ট বক্সে লেখেন। আপনাদের কমেন্টগুলো আমি পড়ি, যথাসাধ্য জবাব দেওয়ার চেষ্টা করি এবং সেখান থেকে বোঝার চেষ্টা করি কি ধরনের প্রতিবেদন আপনারা চাইছেন। আমার এই ভেঞ্চারের সঙ্গে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে ইউটিউবে সাবস্ক্রাইবার বাটন পাশে যে থ্যাঙ্কস বাটন আছে সেখানে ক্লিক করলেই আপনারা আমার এই ভেঞ্চারকে সহযোগিতা করতে পারবেন আপনাদের মতো। আশা করি আপনাদের সহযোগিতা থেকে আগামী দিনে বঞ্চিত হব না। এখন কে তিনি যিনি কাজের বেলায় কাজী, কাজ ফুরোলে পাজি, এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন? খুব বেশি ভনিতা করতে আমি চাই না। তিনি হলেন বঙ্গেশ্বরী। বঙ্গেশ্বরীর রাজনীতির দীর্ঘ 4-4.5 দশক ধরে তিনি এটা খুব সুন্দরভাবে করছেন, শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। যখন যাকে দরকার তখন তাকে ছোট ভাই, দলের সম্পদ, মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি যা করুন না কেন প্রশাসন মুখে কুলুপ এঁটে থাকে, চোখ বন্ধ করে থাকে। কিন্তু যখন সেই আদরের ভাই একটু উল্টো পাল্টা করে, একটু বেচাল কথা বলে, একটু মেরুদণ্ডটা সোজা রাখতে চায়, তখনই বঙ্গেশ্বরী তাকে কুলাঙ্গার বলে। সর্বশেষ উদাহরণটা কি? ওই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, যে হুমায়ুনকে দিদিমণি ব্যবহার করেছিলেন অজিত চৌধুরী, মোহাম্মদ সালিমকে হারাতে মুর্শিদাবাদে। যে হুমায়ুন সাম্প্রদায়িক মন্তব্য করলো, 70% মুসলমান মুর্শিদাবাদে, 30% হিন্দু, হিন্দুদের ভাগীরথীর জলে চোয়াতে পারি। তখন দিদিমণি, তার দল, তার সরকার চুপ করে রইল। আর যেই হুমায়ুন বলল বাবরি মসজিদের শিলান্যাস করব, তখন দিদিমণির চোখে সে কুলাঙ্গার হয়ে গেল। এই হচ্ছে দিদিমণির রাজনীতির স্টাইল। কাজ ফুরোলে পাজি, কাজের বেলায় কাজী, কাজ ফুরোলে পাজি। এটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। এরকম প্রচুর 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 এক্সাম্পল আছে। দিদিমণির গুড বুক ব্যাড বুকে কে কখন চলে যায় তৃণমূলের লোকেরাও তা জানে না। আসলে জানেন তো, দিদিমণি যতই বলেন যে তিনি একবারে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ে নেবেন, বুঝে নেবেন, ভিতরে ভিতরে তিনি কিন্তু খুবই ভয়ে ভয়ে থাকেন। এই বুঝে কেউ বিজেপি চলে গেল, তখন যাতে বিজেপির দিকে কেউ না যায়, তখন তার সবকিছু অনিয়ম টনিয়ম দেখলেও তিনি চোখে ঠুলি পড়ে থাকেন, দেখেও দেখেন না। দুর্নীতির অভিযোগ উঠলে প্রশাসন জানতে পারে না বা জেনেও পদক্ষেপ নেয় না। নইলে এসএসসির দুর্নীতি হয়, নইলে প্রাথমিকের দুর্নীতি হয়। দিদিমণি মনে করেন তিনি সিজালের পত্নীর মতো সব সন্দেহের উঠতে, কিচ্ছু জানেন না, বাজে মাছটি উল্টে খেতে জানেন না। যত দোষ ওই পার্থ, মানিক, কিছু আমলা, বালু তো আবার সবুজ বিপ্লবের জনক, বালুর প্রতি ওনার অপত্য স্নেহ। হয়তো বালু টালুদের কাজ আছে দিদিমণির কাছে, তাই প্রয়োজন আছে। যেমন বীরপুঙ্গব কেষ্ট, 2003 সাল থেকে বীরভূমের বেতাজ বাদশাহ, দিদিমণির স্নেহের হাত মাথায়। দিদিমণি কেষ্টকে দরকার, ভোটটা জিততে হবে তো। যতই কাজল শেখ থাকুক, কেষ্ট দিদিমণির পুরাতন বৃত্ত,
কেষ্ট যখন পুলিশকে বোম মারার কথা বলে, হুমকি দেয়, যখন আইসিকে কুকথা বলে, তার পরিবারের মাতৃশক্তি সম্পর্কে যা নয় তাই মুখে বলে, দিদিমণি মৃদু ভৎসনা করে কেষ্টকে পুরস্কৃত করেন আর আইসিকে বদলি করে দেন। কারণ কেষ্টর দরকার আছে দিদিমণির কাছে। যতদিন এই দরকারটা থাকবে ততদিন কেষ্ট নয়নের মণি হিসাবেই থাকবেন। চক্ষু লজ্জার খাতিরে হয়তো মাঝে মধ্যে কেষ্টর সঙ্গে প্রকাশ্যে দেখা টাকা করবেন না, এড়িয়ে যাবেন, 21শে জুলাইয়ের মঞ্চে কেষ্টকে উঠতে দেবেন না, কিন্তু এগুলো সব লোক দেখানো। তলায় তলায় দিদিমণির আশীর্বাদ কেষ্টর কাছে আছেই। না হলে যে অকথা কুকথা কেষ্ট বলল, ভাইরাল হলো, নিজে স্বীকার করলো, তারপরেও কেষ্টর পদ প্রাপ্তি হয়। অর্থাৎ দিদিমণির ভীষণ দরকার কেষ্টকে। এখন কেষ্ট নয়নের মণি। যখন হুমায়ুনকে দরকার ছিল অধীর আর সেলিমকে হারাবার জন্য, হুমায়ুন তখন দিদির নয়নের মণি ছিলেন, কিন্তু এখন হুমায়ুন কুলাঙ্গার। এরকম এক্সাম্পল দিলে শেষ করা যাবে না। যারা দিদিমণিকে খুব কাছ থেকে দেখেছেন তারা আমার বক্তব্যের সঙ্গে আমি মনে করি অধিকাংশ ক্ষেত্রেই সহমত হবে। তারা হয়তো আরো কয়েকটা এক্সাম্পলও দিতে পারেন যে অতীতে দিদিমণির নয়নের মণি এখন কুলাঙ্গার হয়ে গেছে। আসলে কিভাবে মানুষকে ইউজ করে ছুঁড়ে ফেলতে হয় এটা দিদিমণির থেকে ভালো কেউ জানে না। দলের অনেকে ভাবছেন যে তিনি এখন দিদিমণির গুডবুকে আছেন, কলার তুলে ঘুরছেন, নিরাপত্তার বহর আছে তার জন্য। হঠাৎ একদিন সকালবেলা তিনি জানলেন যে তার গুরুত্ব কমে গেছে, দিদিমণি তাকে এখন আর সুনজরে দেখছেন না। জানবেন যে আপনাকে দিয়ে যে কাজ হতো দিদিমণির, সেই কাজটা হয়ে গেছে। এখন আপনি আছেন থাকলে থাকুন, না হলে চলে যান, দিদিমণির কোনো কিছুতে তার যায় আসে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আপনাকে তখন দূরছাই করে দেবেন। আপনি যদি লাঠি চাড়া গিয়ে থাকতে চান থাকবেন, আর যদি আত্মসম্মান থাকে বেরিয়ে যাবেন। কিচ্ছু এসে যায় না দিদিমণি। দিদিমণি এই রাজনীতিটাই করেন, টুপি দেওয়ার, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার, যেটা করেননি সেটা করেছেন বলে দাবি করেন, আর সব উনি করে দিয়েছেন। তথ্য পরিসংখ্যানে জাগলারি করেন, বিজেপির জুজু দেখান, এসআইআর এর সঙ্গে এনআরসি কে যুক্ত করে ভয়ের বাতাবরণ তৈরি করেন। তাহলে এটা দিদিমণির রাজনীতির ট্রেডমার্ক। যারা বুঝে দূরে সরে গেছেন তারা ভালো আছেন, যারা এটা বুঝতে পারেননি তারা মনোকষ্টে ভুগছেন। রাতারাতি তো দিদিমণি নিজেকে বদল করবেন না, তিনি সবকিছুর ঊর্ধ্বে। তিনি জানেন না এই মহাবিশ্বে এমন কিছু আছে। তিনি শিল্প জানেন, সংস্কৃতি জানেন, গান জানেন, কবিতা জানেন, আইন জানেন, ডাক্তারি জানেন, সব জানেন, সর্বজ্ঞ দিদি। তাই তাকে কিছু বলা যাবে না। ধরুন কোনো মন্ত্রী যদি মনে করে একটা দপ্তরকে একটু অন্যভাবে দেখবো, ভালোভাবে কাজ করব, একটা নতুন পরিকল্পনা করব, সেই পরিকল্পনা ধরুন সে এসে আমলা ফমলাদের সাথে কথা বলছে, তা আমলাদের মধ্যে তো দিদিমণির ভয়ঙ্কর অনুপ্রবেশ, বহু গৃহপালিত অনুগৃহীত আছেন। সঙ্গে সঙ্গে কেউ হয়তো দিদিমণি কানে তুললো যে অমুক মন্ত্রী ম্যাডাম এইসব পরিকল্পনা করছে, সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠবেন দিদিমণি। কি আমার থেকে পর্যটন ভালো বোঝে, আমার থেকে সংস্কৃতিটা ভালো বোঝে? ওনার থেকে কেউ ভালো বোঝে না। কবিতা লিখলে সুভাষ মুখোপাধ্যায় ধন্য ধন্য করতেন, গানটা যদি ভালোভাবে গাইতেন সন্ধ্যা মুখোপাধ্যায় পর্যন্ত গুণমুগ্ধ হতেন, যদি আইনজীবী হিসাবে আদালতে প্র্যাকটিস করতেন সিদ্ধার্থবাবু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেন, বিস্ময়াবিষ্ট হতেন। আর যদি ডাক্তারি করতেন বিধানবাবু তারিফ করতেন। সম্পূর্ণ মেগালোম্যানিয়ায় আক্রান্ত বঙ্গেশ্বরী। ভোট কুড়োনি দিদি, শুধু ভোট, কিভাবে ভোটটা কুড়োবো, কিভাবে টুপি দেব মুসলমান ভাই বোনদের, বিজেপির জুজু দেখাবো, এনআরসির জুজু দেখাবো বলে ভোটটা নেব। আর তলায় তলায় ওয়াকফের বিরুদ্ধে এত আন্দোলন করলেন, তলায় তলায় ওই আপনার
অফিসারকে দিয়ে, সেক্রেটারি পিবি সেলিমকে দিয়ে সবাইকে নোটিশ দিলেন যে অমুক তারিখের মধ্যে সব ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করতে হবে। রাজনৈতিক দ্বিচারিতার এটা সর্বোৎকৃষ্ট প্রমাণ। খেলাটা ধরা পড়ে যাওয়ার পর এখন অন্য কথা বলছেন, ওটা নাকি আগেই ছিল কেন্দ্রীয় পোর্টালে। বাংলার মানুষ আশা করি তার দ্বিচারিতাটাকে ধরে ফেলেছেন। একদিন তো নয়, অনেক দিন ধরে এই কাণ্ডটা তিনি করছেন। দেখা যাক বাংলার মানুষের ঘুম ভাঙে কিনা। তবে দিদিমণির অভিধানে একটা শব্দ জলজল করে লেখা আছে এবং তিনি সেটা বিশ্বাস করেন, কাজের বেলায় কাজী, কাজ পুরোলে পাজি। সর্বশেষ উদাহরণ হুমায়ুন কবির।